নিজের চেহারা বা আকৃতির বদলে অন্য কোনো প্রাণী বা অন্য কোনো মানুষের রূপ নেওয়া। তারা নাকি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারত, এমনকি কারো দুর্ভাগ্য নিয়ে আসতে পারত, এমনকি এক্সোরসিজম মানে ভূত প্রেত ইত্যাদি চর্চাও তারা করতে পারত। কেউ কেউ বলে এই মুসলিম শাসকের সেনাবাহিনী নাকি মাটির নিচে হারিয়ে গিয়েছিল, তার ওই মন্ত্রটা কোনো একটা জায়গায় লিখে সেই লেখা জিনিসগুলোকে মায়ং গ্রামের গভীর জঙ্গলে কোনো একটা জায়গায় সে পুঁতে দিয়েছিল। মায়ং গ্রামের সবথেকে ভয়ঙ্কর প্রথা ছিল নরবলি প্রথা। কালো জাদু শব্দটা আমরা জীবনে কখনো না কখনো নিশ্চয়ই শুনেছি, এবং এটা শোনার পর একটাই প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায় যে সত্যিই কি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে কোনো কিছুর অস্তিত্ব আছে? যদি থেকেও থাকে, কালো জাদু কি সম্ভব? কি কি ধরনের কালো জাদু হয়ে থাকে, বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শক্তি কতখানি? এটা কি মানুষের খারাপ করতে পারে নাকি মানুষের ভালো করে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চলো যাওয়া যাক মায়ং ভিলেজ, আসাম, ইন্ডিয়া। মায়ং আসামের মরিগাঁও জেলার একটা রহস্যময় গ্রাম, যা জাদুটনা বা তন্ত্রমন্ত্রের রাজধানী হিসেবেও পরিচিত। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। মায়ং নামের উৎপত্তি নিয়ে অনেকের মনে অনেক ধারণা আছে। কিছু মানুষ মনে করে এটা সংস্কৃত শব্দ মায়া থেকে এসেছে, যার অর্থ ভ্রম। মায়ং নামটার উৎপত্তি নিয়ে নানা মুনির নানা মত থাকলেও একটা জিনিসে সবাই একমত, সেটা হলো এখনো পর্যন্ত এই গ্রামটা একটা রহস্যময় অদ্ভুত জায়গা। এটা আজকের কথা নয়, প্রাচীনকাল থেকেই মায়ং নাকি তন্ত্রচর্চার জন্য বিখ্যাত ছিল। এবং সবথেকে অবাক ব্যাপার হলো মায়ং গ্রামের মানুষ ঠিকমতো জানেই না যে কালো জাদুর বিদ্যা তাদের ছোট্ট গ্রামটাতে কি করে এলো। কে সেই প্রথম ব্যক্তি যে কিনা ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস শুরু করেছিল মায়ং গ্রামে। যদি কখনো মায়ং গ্রামে যাওয়া যায়, সেখানে অনেক অদ্ভুত আর অবিশ্বাস্য গল্প শুনতে পাওয়া যাবে, যেমন মানুষ পাখি বা অন্য কোনো প্রাণীতে পরিণত হয়ে যাওয়া, কিংবা তান্ত্রিক বিদ্যার মাধ্যমে মানুষের অদৃশ্য হয়ে যাওয়া। এসব শুনতে একটু অদ্ভুত মনে হচ্ছে, তাই তো? কিন্তু এখানকার বেশিরভাগ গ্রামবাসীদের মতে এই গল্পগুলো নিছকই গল্প নয়, সত্য ঘটনা। অনেক পুরনো শাস্ত্র পাওয়া গেছে যেখানে মায়ংকে কালো জাদু বা তন্ত্রমন্ত্রের স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। গ্রামের মধ্যে যাদের কালো জাদুর জ্ঞান আছে বা ব্ল্যাক ম্যাজিক করে, তারা সেই জাদু ব্যবহার করে মানুষের বিভিন্ন দুরারোগ্য রোগের নাকি চিকিৎসা করে। শুধু তাই নয়, তারা আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতিও নাকি খুব ভালো মতোভাবে জানে। যিনি মন্ত্র উচ্চারণ করেন বা জাদু প্রয়োগ করতে পারেন তাদেরকে বলা হয় ওঝা বা বেজ। তারা বিভিন্ন ধরনের জাদুতে পারদর্শী ছিলেন। মানুষের উপকারের জন্য যেসব মন্ত্র ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সুমন্ত্র। শুধুমাত্র উপকারী নয়, কালো জাদুর দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষতি করা হতো, এবং এই মন্ত্রগুলোকে বলা হতো কুমন্ত্র বা বান। এই বান শব্দটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় খুব সুপরিচিত। এবার বান আসলে কি এবং কিভাবে কাজ করে? বান হলো কোনো মন্ত্র বা কোনো খারাপ মন্ত্র কোনো একটা মানুষের ক্ষতি সাধন করার জন্য দূর থেকে সেই মন্ত্রটা সেই মানুষের উদ্দেশ্যে প্রয়োগ করা যেতে পারে, এবং এতে সেই মানুষটা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়তে পারে। এবং সবথেকে ভয়ঙ্কর বান ছিল অগ্নিবাণ। এই মন্ত্রের প্রভাবে নাকি সেই মানুষটা শরীরে প্রচণ্ড জ্বালা পড়া শুরু হয়ে যেত। এবার প্রশ্ন আসে, বানগুলো কিভাবে করা হতো? অগ্নিবাণ প্রয়োগের পদ্ধতি একটু অদ্ভুত ছিল। সেই চালের দানা যেটা রান্না করা হয়নি, সেই চাল দিয়ে কোনো একটা মন্ত্র পড়া হতো, এবং তারপর সেই চালগুলোকে রোদে শুকিয়ে হালকা ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করা হতো। বলা হয় ওই মন্ত্র পড়া চালের একটা দানাও যদি কারো খাবারে মিশে যায়, তবে তার শরীরে অগ্নিবাণ কাজ করতে শুরু করে দেবে এবং মানুষটা শরীরে প্রচণ্ডভাবে জ্বালা পোড়া হতে শুরু করবে। ঐতিহাসিক কিছু ঘটনা থেকে জানা যায় এই ওঝা যারা কিনা কালো জাদু প্রয়োগ করতো বা বেজ, তারা নাকি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারত, এমনকি কারো দুর্ভাগ্য নিয়ে আসতে পারত, এমনকি এক্সোরসিজম মানে ভূত প্রেত ইত্যাদি চর্চাও তারা করতে পারত। মায়ং গ্রামের তন্ত্রচর্চার ইতিহাস কিন্তু অনেক পুরনো। বিভিন্ন শাস্ত্রে বা মাইথোলজিতেও এর উল্লেখ আছে। বলা হয় স্থানীয় কাহিনী অনুযায়ী মহাভারতের বিখ্যাত চরিত্র ভীমের পুত্র ঘটোৎকচ সেই নাকি এই গ্রামে এসেছিলেন। তিনি বিশেষ শক্তি অর্জন করতে চাইতেন এবং এই জন্য তিনি কিছু জাদু কৌশল শিখে নিজের শক্তিকে বাড়িয়ে তুলেছিলেন। পরবর্তীকালে তিনি সেই কৌশলগুলো কুরুক্ষেত্রের যুদ্ধে দক্ষতার সঙ্গে ব্যবহার করেছিলেন। তিনি মন্ত্র ব্যবহার করে শত্রুদের দুর্বল করে দিয়েছিলেন। এছাড়াও তার শারীরিক ক্ষমতা নাকি অনেকটা বেড়ে গিয়েছিল, যা তাকে যুদ্ধে প্রচণ্ড শক্তিশালী এবং ভয়ঙ্কর করে তুলেছিল। মায়ংয়ের তন্ত্রচর্চা কিন্তু শুধুমাত্র পুরাণে নয়, ইতিহাসও খুব গুরুত্বপূর্ণ ছিল। মহাভারতের ঘটনা হওয়ার অনেক বছর পর মুঘল শাসন, সেই সময় কিন্তু মায়ং গ্রামে রহস্যময় কিছু ঘটনা ঘটে যায়। এই সময় সম্রাট মুহাম্মদ শাহ মায়ং গ্রামের সৌন্দর্য আর রহস্যময় পরিবেশ দেখে খুব মুগ্ধ হয়ে পড়েছিলেন। তিনি ভেবেছিলেন এই গ্রামটা যদি দখল করা যায় তাহলে আমার মর্যাদা আরও বেড়ে যাবে। তবে তার সেনাবাহিনী যখন মায়ংয়ের গভীর জঙ্গলে ঢুকেছিল, তখন
সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। কেউ কেউ বলে এই মুসলিম শাসকের সেনাবাহিনী নাকি মাটির নিচে হারিয়ে গিয়েছিল, আবার কেউ কেউ বলে সেনাবাহিনী নাকি বন্য প্রাণীতে রূপান্তরিত হয়েছিল। মোট কথা, এই রহস্যময় জাদুবিদ্যার কারণে সেনাদল সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছিল। এরপর মুঘল সাম্রাজ্য আর কখনোই মায়ংয়ে প্রবেশ করার কিন্তু সাহস করেনি। অনেক খোঁজাখুঁজি করেও সেনাদের কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, ঐতিহাসিক আরও কিছু গল্প আছে, যেমন কোনো একজন কালো জাদুকর নাকি শেপ শিফটিং করার মন্ত্র জানতেন। এবার শেপ শিফটিং কি? শেপ শিফটিং হলো নিজের চেহারা বা আকৃতির বদলে অন্য কোনো প্রাণী বা অন্য কোনো মানুষের রূপ নেওয়া। তান্ত্রিক মন্ত্র ব্যবহার করে নিজেকে অন্য কোনো প্রাণী বা অন্য কারোর রূপ ধারণ করতেন, আবার একইভাবে নিজের রূপেও ফিরে আসতে পারতেন। এই শেপ শিফটিং এর ব্যাপারটা জানার পর নাকি একজন প্রচণ্ড আগ্রহী হয়ে ওঠেন সেই মন্ত্রটাকে পাওয়ার জন্য। কিন্তু এই মন্ত্রটা যে জাদুকর জানতেন, মানে যে ব্ল্যাক ম্যাজিক করতেন সেই মন্ত্রটা, সে নাকি এই মন্ত্রটা কিছুতেই দিতে চায়নি, এবং এই লোকটা নাকি প্রচণ্ড জোরাজুরি করেছিল সেই তান্ত্রিককে সেই মন্ত্রটা দেওয়ার জন্য। তান্ত্রিক একসময় বাধ্য হয় তার ওই মন্ত্রটা কোনো একটা জায়গায় লিখে সেই লেখা জিনিসগুলোকে মায়ং গ্রামের গভীর জঙ্গলে কোনো একটা জায়গায় সে পুঁতে দিয়েছিল, যেটা তারপর থেকে আজ অবধি উদ্ধার করা সম্ভব হয়নি। নেক্সট, বানের মধ্যে অন্যতম একটা ভয়ঙ্কর বান ছিল মৃত্যুবান। মৃত্যুবানের দ্বারা কোনো ব্যক্তিকে মেরে ফেলা যেত, কিন্তু এই বান প্রয়োগ করার একটা নিয়ম ছিল। কোনো ওঝা যদি কোনো একটা ব্যক্তির উপরে এই বান প্রয়োগ করে সেই ব্যক্তিটাকে মেরে ফেলে, সেই ওঝা মারা যাওয়ার আগে সেই ওঝাকে স্বীকার করতে হবে যে সে কাকে মেরেছে ওই বান প্রয়োগ করে। এটাই হলো এই বানের নিয়ম। যদি কোনো ওঝা নিজের মৃত্যুর আগে স্বীকার না করতো যে সেই মৃত্যুবান প্রয়োগ করে সে কাকে কাকে মেরেছে, তাহলে বিশ্বাস করা হতো সেই ওঝার আত্মা নাকি কখনো মুক্তি পেত না। এই নিয়মটা শুধু কঠিন নয়, বরং ভয়ঙ্কর ছিল। শুধু তাই নয়, মায়ং গ্রামের সবথেকে ভয়ঙ্কর প্রথা ছিল নরবলি প্রথা। মানুষ ধরে এনে মন্দিরের মধ্যে বলি দেওয়া হতো। স্থানীয় মানুষেরা 5টা দেবতার পূজায় বিশ্বাস করতেন, যাদের মধ্যে কেসাইকেটি দেবীকে সবথেকে শক্তিশালী বলে মানা হতো। মায়ং গ্রামে একটা মন্দির আছে যার নাম হলো কেসাইকাটি মন্দির। কেসাইকাটি শব্দের অর্থ হলো যে নারী কাঁচা কোনো কিছু খায়। কিছু লোককথা অনুযায়ী এই দেবী মানুষকে কাঁচা অবস্থায় খেত, এবং এই জন্য একটা আদিবাসী গোষ্ঠীর মানুষেরা সুরক্ষা চাওয়ার জন্য দেবীর কাছে গিয়ে মানুষ বা পশুদের বলি দিয়ে পূজা করত। এবং এই নরবলির জন্য এক বিশেষ ধরনের লোহার তলোয়ার ব্যবহার করা হতো, যেগুলোর নাম ডাকর। আজও এই তলোয়ারগুলো মিউজিয়ামে রাখা আছে, যেগুলো দেখলে মানুষেরা অবাক হয়ে যায়। তবে সময়ের সাথে সাথে কিন্তু মানুষ বুঝতে পারে এই ধরনের মন্ত্র শুধুমাত্র ভয় আর ক্ষতি নিয়ে আসে। তাই মায়ংয়ে এখন কালো জাদুর চর্চা কিন্তু অনেকটাই কমে গেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক কিন্তু শুধুমাত্র মানুষের উপর প্রয়োগ করা হতো এরকম কোনো ব্যাপার নয়। সেই সময় মায়ং গ্রামে নাকি বাঘের অত্যাচার প্রচণ্ড ছিল, এবং এই বাঘের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য তারা অর্থাৎ ওঝারা বাঘের ওপরে একটা মন্ত্র প্রয়োগ করত, যার ফলে বাঘটার শক্তি একদম নিস্তেজ হয়ে যেত, এবং বাঘটাকে সবাই মিলে ঘিরে ফেলতো। এরপর বাঘটাকে মেরে পুরো গ্রাম উল্লাস করে সেই বাঘের মাংস খেত। মায়ং গ্রামে এই ক্ষতিকারক বা ভয়ঙ্কর মন্ত্রগুলো ছাড়াও কিন্তু ভালো কিছুর জন্য তারা মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিককে প্রয়োগ করত, যেমন বিভিন্ন দুরারোগ্য ব্যাধি। কোনো রকম কোনো ওষুধ ছাড়াই একটা ধাতুর হাড়ি এবং তাতে কিছু মন্ত্র ব্যবহার করে নাকি তারা জটিল থেকে জটিলতম রোগ সারিয়ে ফেলত। শুধু তাই নয়, শরীরের মধ্যে বিভিন্ন আঘাতের চিকিৎসাও করা হতো। এক্ষেত্রে রোগী শরীরের যে অংশের মধ্যে নাকি রোগ আছে সেই অংশের মধ্যে ওই ধাতব হাড়িটা ছোঁয়ানো হতো, এবং তারপর নাকি খুব অদ্ভুতভাবেই সেই রোগীটার সমস্ত ব্যথা বেদনা এমনকি রোগটাও সম্পূর্ণ সুস্থ হয়ে যেত। মায়ং গ্রামে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক এখনও করা হয়। সেটা কি? সেটা হলো কোনো একটা হারানো জিনিসকে তারা খুঁজে বের করতে পারে খুব সহজে। গ্রামবাসীদের মতে কোনো জিনিস যদি হারিয়ে যায়, ওঝারা কোনো একটা তামার পাত্রের মধ্যে কিছু একটা মন্ত্র পড়ে দেয়, এবং সেই তামার পাত্রটা নাকি সেই চুরি যাওয়া জিনিসটা বা সেই হারানো জিনিসটাকে খুঁজে বের করতে পারে। এখানকার গ্রামবাসীরা এখনও প্রাচীন কাল থেকে চৌড়া বেজের কথা বলে। চৌড়া বেজ কে ছিলেন? যিনি মন্ত্রের দ্বারা কোনো একটা রাগী বাঘকে শান্ত করতে পারতেন। খুব বিখ্যাত একজন ওঝা ছিলেন চৌড়া বেজ। এটা ছাড়াও অন্যতম একটা মন্ত্র ছিল মোহিনী মন্ত্র। মোহিনী মন্ত্রটা কি? এটা বর্তমান যুগের ছেলেপেলের জন্য দরকার। কারো যদি কাউকে ভালো লাগে, যেটাকে আমরা ক্রাশ বলে থাকি, তো একজন মানুষের যদি অন্য একজন মানুষকে ভালো লাগে এবং ওই মানুষটা যদি তাকে পছন্দ না করে, এই মন্ত্রের মাধ্যমে দুজনের প্রতি নাকি আকর্ষণ সৃষ্টি করা যেত। মন্ত্রটা শেখা উচিত ছিল আমার। যাই হোক, সালটা 2002। ভারত সরকার মায়ংয়ে একটা বিশেষ মিউজিয়াম খোলে, নাম দ্য মায়ং সেন্ট্রাল মিউজিয়াম অ্যান্ড এমফোরিয়াম অব ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড উইচক্রাফট। এটা বর্তমানে পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় জায়গা এবং এটা এখনও আছে।
এবং অনেক পুরনো বই পাওয়া যায়, মানুষের মাথার খুলি, নরবলির সময়ের সেই তলোয়ার, এই সমস্ত কিছু এখনও তোমরা দেখতে পাবে যদি সেই মিউজিয়ামে যাও। তবে এখানে একটা লক্ষ্য করার মতো অদ্ভুত ব্যাপার হলো, যত দিন যাচ্ছে শোনা যায় সেই মিউজিয়ামের দেওয়ালের মধ্যে নাকি বিভিন্ন তন্ত্র মন্ত্র খোদাই করা থাকতে দেখা যাচ্ছে। এবং এছাড়াও ওই মিউজিয়ামের ভেতরের পরিবেশটা কেমন যেন স্যাঁতস্যাঁতে এবং ঠান্ডা প্রকৃতির। দেওয়ালের মধ্যে শুধুমাত্র তন্ত্রমন্ত্র নয়, বিভিন্ন বিখ্যাত বা কুখ্যাত কালো জাদু যারা করতো, ব্ল্যাক ম্যাজিক যারা করতো, সেই সব তান্ত্রিকদের ছবি, কিছু পুরনো পুতুল, কিছু অস্ত্র, হুক্কা, পাথরের ওপর খোদাই করা লেখা, এই সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে ওই মিউজিয়ামে। সবকিছু মিলিয়ে এই মিউজিয়ামটা কিন্তু মায়ং ভিলেজের থেকে কোনো অংশে কম রহস্যপূর্ণ নয়। এর মধ্যে সবথেকে আকর্ষণীয় জায়গা হলো মিউজিয়ামটার হল ঘরের একদম শেষ প্রান্ত, যেখানে একটা কাঁচ দিয়ে টেবিলের নিচে অনেক মূল্যবান জিনিস ঢাকা আছে। বলা হয় এই মূল্যবান জিনিসগুলো হাজার হাজার বছর আগে, যখন মায়ং ভিলেজে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের তন্ত্রচর্চা হতো, সেখানে শত শত তালপাতার পাণ্ডুলিপি রাখা আছে, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মন্ত্র রাখা আছে। লোকমুখে শোনা যায় এই মন্ত্রগুলো নাকি এমন কিছু মন্ত্র যেগুলো মানব সভ্যতার জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এই মন্ত্রগুলো এমন ভাষায় লেখা আছে যেগুলো উদ্ধার করা আজ অবধি সম্ভব হয়নি, আর না হওয়াই ভালো। এই সব কিছু যা কিনা সেই মায়ংয়ের মিউজিয়ামের মধ্যে রাখা আছে, এই সব কিছু তান্ত্রিকেরা ব্যবহার করত কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার জন্য। মায়ংয়ের এই অদ্ভুত এবং রহস্যময় ইতিহাস সংরক্ষণ করার জন্য এই মিউজিয়ামটা তৈরি করা হলেও বর্তমানে এই মিউজিয়ামটা অন্যতম একটা রহস্যময় জায়গায় পরিণত হয়েছে। মিউজিয়ামটা এমন একটা জায়গা যেখানে মানুষ কিছুটা হলেও আগের, অর্থাৎ সেই কয়েকশো বছর আগের যে প্রথাগুলো মায়ং ভিলেজের মধ্যে ছিল সেগুলোকে অনুভব করতে পারবে। মিউজিয়ামে একজন কেয়ারটেকার থাকেন, যে কেয়ারটেকারের সঙ্গে কথা বলা হয়েছিল, যার থেকে বেশ কিছু কাহিনী জানা যায়, বলা ভালো কিছু সত্যি ঘটনাও জানা যায়। কয়েক বছর আগে নাকি নগাঁও জেলাতে আরেকটা ঘটনা ঘটেছিল। এক সন্ন্যাসী নাকি দাবি করেছিলেন তিনি এমন একটা মন্ত্র জানেন যা কিনা বন্দুকের গুলি বেরোনোর বদলে জল বের করতে বাধ্য করবে। নিজের এই অদ্ভুত শক্তি প্রমাণ করার জন্য তিনি এক ব্যক্তিকে বন্দুক দিয়ে নিজেকেই গুলি করতে বলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোনোভাবেই তার মন্ত্র কাজ করেনি এবং বন্দুক থেকে গুলি বেরিয়ে যায় আর সন্ন্যাসী ওখানেই মারা যান। এই ঘটনার খবর কিন্তু শুধুমাত্র গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরো ভারতবর্ষের বিভিন্ন নিউজ পেপারে এই ঘটনা ফলাও করে ছাপা হয়েছিল। মায়ং গ্রামের কাহিনী কিন্তু বীরাকে ছাড়া সম্পন্ন হয় না। এবার প্রশ্ন আসে, বীরা কে, কার নাম? বীরা একটা আত্মার নাম। বীরাকে সাধারণত কোনো ক্ষতিকারক বা ভয়ঙ্কর আত্মাদের মতো মনে করা হয় না, বরং এটাকে একটা পজিটিভ সোল বা একটা পূর্ণ আত্মা হিসাবে দেখা হয়। মায়ং গ্রামে যখন কোনো মানুষ এমন কোনো অসুখে ভোগে যেটা কিনা ওষুধের দ্বারা চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না, তখন বীরার সাহায্য নেওয়া হয়। তন্ত্রমন্ত্রের মাধ্যমে সেই পূর্ণ আত্মাকে ডাকা হয়, যিনি কিনা সেই অসুস্থ রোগীটা চিকিৎসা করেন, এরকম তারা মানেন। বীরাকে ডাকতে হলে সেটার প্রক্রিয়া কিন্তু অত্যন্ত জটিল, যেটা কিনা শুধুমাত্র মায়ংয়ের জাদুকররাই করতে পারেন। বীরাকে ডাকতে জাদুকর বিশেষ মন্ত্র পড়েন এবং নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করেন, যাতে বীরা ঠিক সময়ে উপস্থিত হয়। বীরা আসার পর কখনো সে জাদুকরের মাধ্যমে, আবার কখনো সরাসরি রোগী মানুষের সঙ্গে কথা বলে এবং সবকিছু শোনার পর সেই রোগ কি করে ঠিক হবে সেই সমস্যার সমাধানের উপায় বলে দেয়। আজকের যুগে দাঁড়িয়ে, অর্থাৎ বিজ্ঞান এবং টেকনোলজির যুগে দাঁড়িয়ে, এই সমস্ত কথা কাহিনী, এই সমস্ত কিছুকে কুসংস্কার মনে হতে পারে। তাতে অবশ্য মায়ংবাসীর কিছু যায় আসে না, কারণ তারা জানে কয়েক পুরুষ ধরে তাদের গ্রামে এই সমস্ত কিছু চলে আসছে এবং তারা এই অলৌকিক ব্যাপারগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে। এখনো এই যুগে দাঁড়িয়েও মায়ং গ্রামে প্রচুর মানুষ, প্রচুর অসুস্থ মানুষ যায় সুস্থ হওয়ার আশায়। তন্ত্রমন্ত্রের সাহায্যে কারোর ভালো করা বা কারো ক্ষতি করা কি সম্ভব? তোমাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই লিখে জানাবে। মায়ং গ্রামের এই সমস্ত লোককথা, বিভিন্ন কাহিনী, ইতিহাস, এই সমস্ত কিছুকে যদি নিছকই কুসংস্কার বলে আমি ইগনোরও করি, তবুও সবথেকে বড় একটা কোয়েশ্চেন মার্ক এটা থেকে যায়, সরকার থেকে কেন সেই তন্ত্রমন্ত্র, সেই নরবলি দেওয়া তলোয়ারগুলো, এই সমস্ত কিছুকে সংরক্ষণ করা কেন হচ্ছে, যদি এগুলো শুধুমাত্র নিছকই কুসংস্কার হয়? তো এই ছিল ভারতবর্ষের সবথেকে অদ্ভুত এবং রহস্যময় গ্রাম মায়ং ভিলেজ। আজকের ভিডিও এতটুকু। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। ভাবছিলাম মায়ং ভিলেজ একবার ঘুরেই আসি, যদি দু একটা তন্ত্রমন্ত্র শেখা যায়, অন্তত মোহিনী তন্ত্রটা।